뭐가 나왔다고 거기서. গল্পের শুরুটা হয় আমেরিকার লস অ্যাঞ্জেলেসে। সেখানকার এক অত্যন্ত ধনী এবং প্রভাবশালী কোরিয়ান ব্যবসায়ী পার্কের সদ্যজাত সন্তান এক অদ্ভুত রহস্যময় রোগে আক্রান্ত। পৃথিবীর বড় বড় ডাক্তাররা যখন বাচ্চার আশা ছেড়ে দিয়ে হাত তুলে নেয়, তখন নিরুপায় হয়ে পার্ক দক্ষিণ কোরিয়া থেকে দুজন ওঝা বা সামানকে ডেকে পাঠান। এদের একজন হলো তরুণী হাওরিম, আর অন্যজন তার সহকারী বঙ্গিল। এই সামানরা মূলত সাধারণ মানুষের শরীরে থাকা বা পৃথিবীতে ঘুরে বেড়ানো আত্মার উপস্থিতি বুঝতে পারেন। হাসপাতালে গিয়ে ছটফট করতে থাকা বাচ্চাটিকে দেখার পর হাওরিম কিছু প্রাচীন রিচুয়াল করেন, আর তাতেই তার চোখ কপালে ওঠে। হাওরিম বুঝতে পারে সমস্যাটা বাচ্চার শরীরে বা কোনো সাধারণ অসুখে নয়, সমস্যাটার শিকড় জড়িয়ে আছে তাদের বংশের অতীতে। হাওরিম পার্ককে সরাসরি বলে, তোমার দাদা এবং দাদার বাবার আত্মা চরম অশান্তিতে আছে, আর সেই ক্ষুব্ধ আত্মার অভিশাপই জ্যান্ত গ্রাস করতে চলেছে তোমাদের পুরো পরিবারকে। এই কথা শুনে পার্কের পা কাঁপতে শুরু করে। সে এবার স্বীকার করে নেয় যে তাদের পুরো বংশের বড় ছেলেদের সাথে বছরের পর বছর ধরে ঠিক এমনটাই ঘটে আসছে। কিছুদিন আগেই পার্কের বড় ভাই অদ্ভুতভাবে আত্মহত্যা করেছে। পার্ক নিজেও রাতে চোখ বন্ধ করলেই কারো ভয়ঙ্কর আর্তনাদ শুনতে পায়, দুঃস্বপ্ন দেখে। আসলে বহু বছর আগে পার্কের পরিবার কোরিয়া ছেড়ে আমেরিকায় স্থায়ী হয়েছিল। তাদের প্যারালাইসিসড বৃদ্ধ বাবা এখন মৃত্যুর মুখে, আর তার দাদা গত 100 বছর ধরে কোরিয়ার মাটিতেই কবরস্থ আছেন। এই প্রাচীন অভিশাপ থেকে বাঁচতে হাওরিম আরও দুজন বিশেষজ্ঞের সাহায্য নেয়। একজন হলেন কিম সাং দেওক, যিনি ফেংসুই বিদ্যায় পারদর্শী। এই বিদ্যা মূলত প্রকৃতির 5টি উপাদান কাঠ, আগুন, মাটি, ধাতু এবং জলের ভারসাম্য পরীক্ষা করে। আর তার সাথে আছেন ইয়ংগুন, যিনি একজন জিওম্যান্সার, অর্থাৎ কবর প্রতিস্থাপনের অত্যন্ত অভিজ্ঞ কারিগর। এখানে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখছি, যেটা মুভির এন্ডিংটা বুঝতে আপনাদের সাহায্য করবে। কোরিয়ান সংস্কৃতিতে বিশ্বাস করা হয়, কোনো মানুষ মারা গেলে তাকে যদি সঠিক এবং পবিত্র জায়গায় কবর দেওয়া না হয়, কিংবা কবরে দীর্ঘদিন পরিবারের কেউ দেখা করতে না যায়, তবে সেই ক্ষুব্ধ আত্মা তীব্র প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। পার্কের পরিবারের ক্ষেত্রেও ঠিক সেইটাই হয়েছে। এখন এই অভিশাপ থেকে বাঁচার একমাত্র উপায় হল কোরিয়াতে থাকা পার্কের দাদার কবরটি খুঁড়ে বের করতে হবে এবং নিয়ম মেনে লাশটি পুড়িয়ে আবার নতুন করে পবিত্র মাটিতে কবর দিতে হবে। যেহেতু পার্ক অত্যন্ত প্রভাবশালী এবং কোটিপতি, তাই এই ভয়ানক কাজের বিনিময়ে তারা 4 জন মিলে বিশাল অঙ্কের টাকা দাবি করে। পার্কও টাকা দিতে এক পায়ে রাজি, কিন্তু যখন তারা পার্কের সাথে চূড়ান্ত আলোচনায় বসে, তখন পার্কের আচরণে এক অদ্ভুত ভয় আর অসঙ্গতি লক্ষ্য করা যায়। সে নিজের বংশের ইতিহাস নিয়ে কথা বলতে রীতিমতো কাঁপছিল। পার্ক তাদের একটা অত্যন্ত অদ্ভুত এবং রহস্যময় শর্ত দেয়। সে বলে, কবর খুঁড়ে কফিনটি তোলার পর সেটি কোনো অবস্থাতেই খোলা রাখা যাবে না, না খুলেই সরাসরি কফিন সমেত পুড়িয়ে ফেলতে হবে। কিন্তু কেন? একটা কফিন না খুলে পুড়িয়ে ফেলার পেছনে পার্কের কি স্বার্থ থাকতে পারে? কফিনের ভেতরে এমন কি লুকিয়ে আছে যা পার্ক খোলার অনুমতি দিচ্ছে না? চলুন আমরা ধাপে ধাপেই জানি। এবার বিশাল অঙ্কের টাকার লোভে তারা সবাই মিলে অবশেষে রওনা হয় সেই রহস্যময় কবরের উদ্দেশ্যে। কবরটি ছিল দক্ষিণ কোরিয়ার এক অত্যন্ত দুর্গম, নির্জন পাহাড়ের চূড়ায়, যা একদম উত্তর কোরিয়ার বর্ডারের কাছাকাছি। পাহাড়ের উপরে ওঠার সময়ই চারপাশের পরিবেশ কেমন যেন থমথমে আর দম বন্ধ করা হয়ে যায়। গাছের আড়াল থেকে কিছু বুনো শেয়াল অদ্ভুত এবং ভয়ঙ্কর দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে, যা প্রাচীন লোককাহিনীতে বড় কোনো অমঙ্গলের লক্ষণ। অবশেষে তারা কবরের সামনে পৌঁছায়, কিন্তু কবরটি দেখেই অভিজ্ঞ ফেংসুই মাস্টার কিম সাং দেওকের খটকা লাগে। পার্কের দাদা ছিলেন তখনকার সময়ের অন্যতম শীর্ষ ধনী, অথচ তার কবরটি কিনা অত্যন্ত নোংরা, পরিত্যক্ত এবং একটা অশুভ জায়গায় অবস্থিত। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, কবরের সামনের পাথরে কোনো নাম লেখা ছিল না, বরং খোদাই করা ছিল কিছু রহস্যময় সংখ্যা। পার্ক তখন হালকা চালে ব্যাখ্যা করে দেয় যে চোরদের হাত থেকে বাঁচাতে এই ছদ্মনাম বা সংখ্যা ব্যবহার করা হয়েছে। কিন্তু অভিজ্ঞ কিম সাং দেওকের মন এই সস্তা ব্যাখ্যা মানতে পারছিল না। সে যখন নিচু হয়ে কবরের মাটি হাতে নেয় এবং সেই মাটি মুখে নিয়ে পরীক্ষা করে, তখনই আতঙ্কে তার পুরো শরীর জমে যায়। কিম চিৎকার করে সবাইকে থামিয়ে দিয়ে বলে, এখানে কবর খুঁড়লে আমাদের সবার মৃত্যু নিশ্চিত। এইটা কোনো পবিত্র স্থান নয়, এইটা চরম একটা অভিশপ্ত মাটি।
কি এমন দেখেছিল কিম সাং দেওক ওই মাটিতে, আর পার্কের দাদার কফিনের ভেতরে আসলে কি বন্দি আছে? চলুন এবার রহস্যভেদ করা যাক। কিম সাং দেওকের মুখে অভিশপ্ত মাটির কথা শুনে সবার বুকে কাঁপন ধরে যায়। পার্ক তখন আসল সত্যটা খুলে বলে। সে জানায়, বহু বছর আগে চোরদের হাত থেকে রক্ষা করতেই তাদের পরিবারের এক পরিচিত মঙ্ক, যাকে বাংলায় সন্ন্যাসী বলা যায়, যার নাম ছিল গিসুনে, তার কথা মতোই এই দুর্গম পাহাড়ে এত সাদা মাটাভাবে কবরটি দেওয়া হয়েছিল। কিন্তু গিসুনে নামটা শোনার পর কিম সাং দেওকের সন্দেহ আরও বেড়ে যায়। সে সাফ জানিয়ে দেয় সে নিজের জীবন ঝুঁকিতে ফেলে এই কাজটা করতে পারবে না। গাড়িতে উঠে ফিরে যাওয়ার সময় কিম তার সঙ্গীদের বলে, আমার 40 বছরের ক্যারিয়ারে এমন অভিশপ্ত কবর আমি কখনো দেখিনি। ওই কবরের চারপাশে বুনো শেয়ালরা পাহারা দিচ্ছে। ওখানে ভয়ঙ্কর কিছু একটা বন্দি আছে যা আমাদের সবাইকে মেরে ফেলবে। সেদিন রাতেই পার্ক আবারও তাদের কাছে হাত জোড় করে ইমোশনালি অনুনয় করে, শুধুমাত্র তার নিষ্পাপ বাচ্চাটাকে বাঁচানোর জন্য। নিরুপায় হয়ে তরুণ ওঝা হাওরিম এক অভিনব বুদ্ধি বের করে। সে বলে, তারা সরাসরি কবর না খুঁড়ে আত্মা প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে কাজটা করবে। এতে করে মানুষের কোনো ক্ষতি হবে না। পরের দিন তারা সেই পাহাড়ে পৌঁছায়। কবর খোঁড়ার জন্য 5 জন শ্রমিক আনা হয়, আর তাদের সুরক্ষার জন্য অদ্ভুত এক প্রাচীন নিয়ম মেনে 5টি জ্যান্ত শূকরকে সেখানে রাখা হয়। নিয়মটা হলো, কবর খোঁড়ার সময় যদি কোনো অলৌকিক বিপদ আসে, তবে সেই বিপদ মানুষের বদলে ওই শূকরগুলোর উপর দিয়েই পড়বে। একদিকে হাওরিম এবং বঙ্গিল খঞ্জনি আর তলোয়ার নিয়ে আগুনের চারপাশে এক ভয়ঙ্কর ওঝার নৃত্য শুরু করে, আর অন্যদিকে শ্রমিকরা দ্রুত মাটি খুঁড়তে থাকে। ঠিক তখনই মাটির নিচ থেকে বেরিয়ে আসে এক বিশাল কফিন, যার উপরে খোদাই করা ছিল কোরিয়ান রাজপরিবারের এক প্রাচীন প্রতীক। কফিনটি তুলে সরাসরি গাড়িতে তোলা হয়। ঠিক করা হয়েছিল এটি সরাসরি শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলা হবে, কিন্তু ঠিক তখনই ঘটে এক বিপর্যয়। কবরটি সমান করার সময় এক শ্রমিক মাটির নিচে অদ্ভুত কিছু একটা নড়তে দেখে শাবল দিয়ে আঘাত করে, আর তখনই মাটির গর্ত থেকে এক অবাস্তব বিভীষিকাময় প্রাণী বেরিয়ে আসে। প্রাণীটির শরীর ছিল সাপের মতো, কিন্তু মাথাটি ছিল হুবহু এক ক্রূর মহিলার মতো। জাপানি লোককাহিনী বা মিথোলজি অনুযায়ী এই অভিশপ্ত প্রাণীকে বলা হয় নিউরোনা। ভয় পেয়ে শ্রমিকটি শাবল দিয়ে সাপটির মাথা 2 টুকরো করে ফেলে, আর কাটার সাথে সাথেই সাপটি মানুষের মতো এক বুক ফাটা চিৎকার দিয়ে ওঠে। মুহূর্তের মধ্যেই চারপাশের আকাশ কালো মেঘে থেকে যায়, এমনকি প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। এতে বোঝা যায় এমন আবহাওয়া এই সাপটির সাথে সম্পর্কিত। প্রকৃতির এই রূপ দেখে কিম সাং দেওক বুঝতে পারে এই সাপটিকে মেরে তারা চরম ভুল করেছে। এইটা ছিল কোনো বড় অমঙ্গলের পূর্বাভাস। এই প্রচণ্ড বৃষ্টির কারণে কফিনটি আর শ্মশানে নিয়ে পোড়ানো সম্ভব ছিল না, তাই অস্থায়ীভাবে কফিনটিকে একটা লোকাল হাসপাতালের মর্গে এনে রাখা হয় এবং পাহারার দায়িত্ব দেওয়া হয় ইয়ংগুনের ওপরে। তবে কৌতূহল সামলাতে না পেরে কিম সাং দেওক চলে যায় ওই পাহাড়ের কাছের এক প্রাচীন মন্দিরে, যেখানে একসময় ওই রহস্যময় মঙ্ক গিসুনে থাকত। মন্দিরের বর্তমান পুরোহিত কিমকে এক অদ্ভুত তথ্য দেয়। সে বলে, আজ পর্যন্ত ওই কবরে যত চোরই সোনাদানা চুরি করতে এসেছে, তারা কেউই তো নিতে পারেনি, উল্টো সবাই অদ্ভুত সব কারণে মারা গেছে। এদিকে হাসপাতালের মর্গে ঘটে যায় সবচেয়ে বড় দুর্ঘটনা। ইয়ংগুন যখনই কিছু খাওয়ার জন্য মর্গ থেকে বাইরে যায়, তখনই হাসপাতালের এক লোভী কর্মচারী ভাবল, এত বড় ধনী লোকের কফিন, নিশ্চয়ই ভেতরে হিরে জহরত আছে। সেই লোভ সামলাতে না পেরে কফিনের লকটি সে খুলে ফেলে। ঠিক তখনই কফিনের ঢাকনা হালকা ফাঁক হয়ে এক তীব্র ঠান্ডা বাতাস এবং অদৃশ্য এক অশুভ কালো ধোঁয়া ঘর থেকে বেরিয়ে যায়। হাওরিম আর বঙ্গিল যখন দৌড়ে মর্গে পৌঁছায়, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হাওরিম আতঙ্কে চিৎকার করে ওঠে, পার্কের দাদার ক্ষুব্ধ আত্মা কফিন থেকে মুক্ত হয়ে গেছে। মুক্ত হয়েই সেই হিংস্র আত্মা সোজা চলে যায় কোরিয়ার এক বিলাসবহুল ফ্ল্যাটে, যেখানে পার্কের প্যারালাইসিসড বৃদ্ধ বাবা জানালার পাশেই বসেছিলেন। জানালার বাইরে থেকে নিজের বাবার চেনা কণ্ঠ শুনে বৃদ্ধ যেমনই জানালাটি খুলে দেয়, অমনি এক অদৃশ্য শক্তি ঘরের ভেতরে ঢুকে তার ঘাড় মোটকে তাকে নির্মমভাবে খুন করে। 1 শতাব্দীর প্রতিশোধের আগুন অবশেষে জ্বলতে শুরু করেছে। বাবার পর এবার তবে কার পালা? আর কেনই বা পার্কের দাদা নিজের পরিবারকে খুন করতে চাইছে?
বৃদ্ধ বাবার পর ক্ষুব্ধ আত্মাটি পার্কের মাকেও শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করে। পুরো পার্ক পরিবারকে বাঁচাতে সামান হাওরিম এক ভয়ানক রিচুয়াল শুরু করে। সে নিজের সহকারী বঙ্গিলের শরীরে ওই ক্ষুব্ধ আত্মাকে ক্ষণিকের জন্য ভর করায়। বঙ্গিলের মুখ দিয়ে পার্কের দাদা গর্জে ওঠে, আমার নিজের ছেলেরা আমাকে এক অভিশপ্ত নরকে জ্যান্ত কবর দিয়ে রেখেছিল। আমি 100 বছর ধরে তীব্র যন্ত্রণায় ছটফট করেছি। এর জন্য দায়ী আমার সন্তানেরা, আর আমি তাদের সবাইকে আমার সাথে ওপারে নিয়ে যাব। এদিকে লস অ্যাঞ্জেলেসের বাড়িতে থাকা পার্কের ফোনে একটা কল আসে। ওপাশ থেকে কিম সাং দেওক চিৎকার করে বলে, জানালা খুলো না, কোনোভাবেই জানালা খুলো না। কিন্তু তখনই ফোনের ওপাশ থেকে আরেকটা চেনা কণ্ঠ বলে ওঠে, জানালাটা খুলে দাও। পার্ক এবার দ্বিধায় পড়ে যায়, কোনটা আসল কিম সাং? এই কনফিউশনের সুযোগ নিয়ে এক দমকা হাওয়া জানালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়ে। আসল কিম সাং দেওক যখন দরজা ভেঙে রুমে ঢোকে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পার্ক জানালার সামনে সোজা হয়ে দাঁড়িয়ে মরিয়া হয়ে পানি খাচ্ছিল, আর মিলিটারিদের মতো মার্চ করতে করতে অদ্ভুত এক শপথ বাক্য আওড়াচ্ছিল। হঠাৎ করে সে এক রহস্যময় ধাঁধা বলে ওঠে, শেয়াল কামড়ে দিয়েছে বাঘের কোমর। আর ঠিক এর পরেই একটা ঝটকায় নিজের ঘাড় নিজেই মোটকে পার্ক আত্মহত্যা করে ফেলে। আত্মাটির পরবর্তী টার্গেট ছিল পার্কের একমাত্র ছোট বাচ্চাটি, যে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় কিম সাং দেওক শ্মশানের চুল্লিতে পার্কের ফুপিকে ফোন দিয়ে কফিনটি পোড়ানোর চূড়ান্ত অনুমতি চায়। ফুপি অনুমতি দেওয়া মাত্রই কফিনটি আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, আর সাথে সাথেই দূর হাসপাতালে ছটফট করতে থাকা বাচ্চাটি অলৌকিকভাবে বেঁচে যায় এবং পার্কের দাদার ক্ষুব্ধ আত্মা চিরতরে শান্ত হয়। গল্প কি এখানেই শেষ? একদমই নয়। আসল ভয়ঙ্কর খেলা তো কেবল শুরু হতে চলেছে। পরের দিন যেই শ্রমিকটি কবরের ভেতরের সেই সাপটিকে কেটেছিল, সেই আতঙ্কে কিম সাং দেওকের কাছে আসে। সে বলে, সাপটিকে মারার পর থেকে সে কিছুতেই ঘুমাতে পারছে না। স্বপ্নে সেই মানুষের মুখওয়ালা সাপ তাকে তাড়া করছে। সে কিমকে অনুরোধ করে কবরে গিয়ে সাপটির একটা গতি করতে। কিম সাং দেওক আবারও সেই অভিশপ্ত পাহাড়ে ফিরে যায়। সেখানে মাটি খুঁড়তেই আবারও বেরিয়ে আসে সেই অদ্ভুত নিউরোনা বা মানুষের মাথাওয়ালা সাপটি। কিন্তু এরপর মাটির আরও গভীরে যা ছিল তার জন্য কিম মোটেও প্রস্তুত ছিল না। বাকি দলবল নিয়ে মাটি আরও গভীর করতে গিয়ে তারা আবিষ্কার করে নিচে লুকিয়ে রাখা আছে আরও একটা বিশাল আকৃতির কফিন। কিন্তু অদ্ভুত বিষয় হল, সাধারণ কফিনের মতো এটিকে আড়াআড়ি নয়, বরং মাটির নিচে একদম লম্বালম্বি বা খাড়াভাবে পোঁতা হয়েছিল, আর কফিনটির চারপাশ জড়ানো ছিল লোহার কাটা তার দিয়ে। কফিনটি উপরে তোলার সময় চারপাশ থেকে বুনো শেয়ালগুলো অদ্ভুত চিৎকার করতে থাকে এবং কফিনটি সম্পূর্ণ উপরে আসতেই তারা পালিয়ে যায়। কিম আর হাওরিম কফিনটি নিয়ে চলে আসে সেই প্রাচীন মন্দিরে। হাওরিম কফিনের চারপাশে মন্ত্র দিয়ে এক অদৃশ্য দেয়াল তৈরি করে দেয়, যেন ভেতরের অশুভ শক্তি কোনোভাবেই বের হতে না পারে। এবার কিম সাং দেওক পার্কের ফুপিকে জোর করে তাদের বংশের আসল ইতিহাস জানার জন্য, আর তখনই বেরিয়ে আসে এক চরম ধিক্কারজনক সত্য। পার্কের দাদা কোনো বীর ছিলেন না, তিনি ছিলেন কোরিয়া জাপান যুদ্ধের সময় নিজের দেশের সাথে বেইমানি করা এক কুখ্যাত দেশদ্রোহী। জাপানিদের দালালি করেই তারা আজ এত ধনী এবং আমেরিকায় বিলাসী জীবন কাটাচ্ছিল। কিন্তু প্রশ্ন হলো, পার্কের দাদা যদি জাপানিদের বন্ধুই হয়ে থাকে, তবে জাপানি সন্ন্যাসী গিসুনে কেন তাকে এই অভিশপ্ত মাটিতে কবর দিল? কৌতূহলী হাওরিম রাতে গাড়িতে বসে তার সিনিয়র ওঝা বোনের কাছে ফোন দিয়ে এই গিসুনে সম্পর্কে জানতে চায়, আর তখনই তার বোন এক হাড় হিম করা তথ্য দেয়। সে বলে, গিসুনে কোনো সাধারণ মঙ্ক ছিল না, সে ছিল জাপানের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং ধূর্ত মিউজি অর্থাৎ ওঝা, যাকে সবাই শেয়াল বলে ডাকত। তার আত্মা এতটাই শক্তিশালী ছিল যে মানুষের রূপ ধরে যে কোনো অমানবিক কাজ করতে পারত। হাওরিম মুহূর্তের মধ্যেই বুঝতে পারে তারা আসলে কোরিয়ার কোনো সাধারণ ভূতের কবরে হাত দেয়নি। তারা অজান্তে খুঁড়ে ফেলেছে এমন এক প্রাচীন জাপানি ডেমনের কফিন, যা পুরো কোরিয়া দেশকে ধ্বংস করার জন্য 1 শতাব্দী ধরে মাটির নিচে ওত পেতে বসে আছে। কি আছে সেই খাঁড়া কফিনের ভেতর? আর কেনই বা পার্কের দাদা মরার আগে বাঘের কোমরের কথা বলে গেল? এবার গাড়ির ভেতরে হাওরিম যখন নিজের দাদির আত্মাকে স্মরণ করে, তখনই তার পেছনে এক অলৌকিক অবয়ব দেখা যায়। তার দাদিও ছিলেন একজন অত্যন্ত শক্তিশালী সামান,
যিনি মৃত্যুর পরও হাওরিমকে সব বিপদ থেকে আড়াল করে রাখতেন। কিন্তু সেই রাতেই মন্দিরে ঘটে যায় এক হাড় হিম করা ঘটনা। বঙ্গিলের ঘুম ভেঙে গেলে সে দেখে তার বুকের উপরে এক রক্তাক্ত অবয়ব দাঁড়িয়ে বলছে, সে আমার কলিজা খেয়ে ফেলেছে। বঙ্গিল চোখ খুলে বাইরে আসতেই খামারের ভেতরে দেখতে পায় এক বীভৎস দৃশ্য। মন্দিরের পুরোহিতের মাথাবিহীন লাশ মাটিতে পড়ে আছে, আর কোনো এক অদৃশ্য দানব জ্যান্ত পশু পাখিদের মাংস চিবিয়ে খাচ্ছে। হাওরিম আর বঙ্গিল দৌড়ে মন্দিরের ভেতরে গিয়ে দেখে কফিনের উপরের অংশটি ভেঙে চুরমার হয়ে গেছে। হাওরিম কফিনের চারপাশ মন্ত্র দিয়ে আটকিয়েছিল ঠিকই, কিন্তু উপরের অংশটি আটকাতে ভুলে গিয়েছিল। আর সেই সুযোগেই কফিন থেকে মুক্ত হয়ে গেছে এক শতবর্ষী দানব। কফিনের ভেতরে শুধু পড়ে আছে একটি প্রাচীন লোহার হেলমেট। ঠিক তখনই দরজার আড়াল থেকে সামনে আসে ৮ ফুট লম্বা এক দানবীয় আকৃতি। বঙ্গিল তাকে লোহার রড দিয়ে আঘাত করলেও তার কিচ্ছু হয় না। উল্টো সেই দানবটি বঙ্গিলের পেটে হাত ঢুকিয়ে তাকে মারাত্মকভাবে জখম করে দেয়। দানবটির গায়ে ছিল প্রাচীন জাপানি সামুরাই যোদ্ধাদের বর্ম। সে যখন হাওরিমকে মারতে এগিয়ে আসে, তখনই তার চোখ পড়ে মন্দিরের এক বৌদ্ধ দেবতার মূর্তির দিকে। দানবটি মূর্তির সামনে মাথা নত করে এক অদ্ভুত মন্ত্র পড়ে আগুনের গোলায় পরিণত হয়ে আকাশে উড়ে যায়। গুরুতর আহত অবস্থায় বঙ্গিলকে হসপিটালে ভর্তি করা হয়। সেখানে বসে হাওরিম কিম সাং দেওককে বলে, ওইটা কোনো সাধারণ মানুষের আত্মা বা ভূত ছিল না। ভূতের কোনো ছায়া বা শরীর থাকে না, কিন্তু কাল রাতে আমরা যাকে দেখেছি তার ছায়া এবং শরীর দুটোই ছিল। ওইটা ছিল একটা জাপানি ডেমন বা অনি। এই রহস্যের শেষ দেখতে কিম সাং দেওক আবারও সেই পাহাড়ে ফিরে যায় এবং কবরটি নতুন করে খুঁড়তে শুরু করে। অন্যদিকে হাসপাতালের বেডে বঙ্গিলের শরীরে ভর করে সেই সামুরাই ডেমন। সে বঙ্গিলের কণ্ঠ দিয়ে গর্জে উঠে বলে, সে আসছে। সে একাই 10,000 সৈনিকের রক্তে নিজের হাত রাঙিয়েছে। বঙ্গিল পজেস্ট অবস্থায় কিছু অদ্ভুত সংখ্যা আওড়াতে থাকে। এই সংখ্যাগুলো আসলে কোনো সাধারণ সংখ্যা ছিল না। এগুলো ছিল পৃথিবীর মানচিত্রের নিখুঁত ভৌগোলিক স্থানাঙ্ক বা কোঅর্ডিনেটস। পাহাড়ের মাটিতে সেই স্থানাঙ্ক অনুযায়ী খুঁড়তেই কিম সাং দেওক মাটির নিচে দেখতে পায় সেই সামুরাই ডেমনের মৃতদেহ। সে বুঝতে পারে এই দানবটি দিনে মৃতদেহের মতো মাটিতে ঘুমিয়ে থাকে, আর সূর্য ডুবলেই জীবন্ত ডেমন হয়ে ওঠে। এবার কিম সাং দেওক মন্দিরে পাওয়া কিছু পুরনো নথিপত্র এবং পার্কের দাদার বলে যাওয়া সেই ধাঁধা, শেয়াল কামড় দিয়েছে বাঘের কোমর, এর আসল মানে উদ্ধার করে। আর তখনই বেরিয়ে আসে কোরিয়ার ইতিহাসের সবচেয়ে বড় ষড়যন্ত্র। 1910 থেকে 1945 সালের কোরিয়া জাপান যুদ্ধের সময় জাপানের সেই ধূর্ত ওঝা গিসুনে, যাকে সবাই শেয়াল বা কিটসুনি বলে ডাকত, সেই কোরিয়া দেশকে আধ্যাত্মিকভাবে ধ্বংস করার একটা চাল চেলেছিল। এবার আসা যাক সেই ধাঁধাতে। শেয়াল কামড়ে দিয়েছে বাঘের কোমর। চলুন এবার এর আসল অর্থটা সহজ করে বুঝে নেওয়া যাক। এখানে শেয়াল বলতে বোঝানো হয়েছে সেই ধূর্ত জাপানি ওঝা গিসুনেকে, আর বাঘ হল খোদ কোরিয়া দেশ। যদি আপনারা পৃথিবীর মানচিত্রে কোরিয়া উপদ্বীপের দিকে ভালো করে তাকান, তবে দেখতে পাবেন এর ভৌগোলিক আকৃতিটা হুবহু একটা গর্জন করা বাঘের মতো। আর এই বাঘের ঠিক কোমর বা মেরুদণ্ড বরাবর জায়গাটিতেই অবস্থিত ছিল পার্কের দাদার সেই অভিশপ্ত কবর। অর্থাৎ কোরিয়ার মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্যই গিসুনে ঠিক ওই জায়গাটিতেই সামুরাই ডেমনের কফিন খাঁড়াভাবে পুঁতে রেখেছিল। সব সত্য জানার পর নিজেদের জীবন এবং হসপিটালে ছটফট করা বঙ্গিলকে বাঁচাতে তারা 4 জন মিলে ওই দানবের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের সিদ্ধান্ত নেয়। হাওরিম লক্ষ্য করে দানবটি বঙ্গিলের শরীরে ঠিক যে জায়গায় আঘাত করেছিল সেখানে কোনো সুরক্ষা কবচের ট্যাটু ছিল না। তাই পরের দিন তারা সবাই নিজেদের মুখ, হাত এবং গলায় প্রাচীন মন্ত্রের সাময়িক ট্যাটু এঁকে রওনা হয় সেই পাহাড়ের উদ্দেশ্যে। দানবটিকে ফাঁদে ফেলার জন্য তারা এক অভিনব বুদ্ধি বের করে। সামুরাই যেহেতু প্রাচীন জাপানি, তাই তার প্রিয় খাবার জ্যান্ত মাছ। কবর থেকে ছেটাতে ছেটাতে তারা একটা বড় গাছের গোড়া পর্যন্ত নিয়ে আসে। প্ল্যান অনুযায়ী হাওরিম এবং বঙ্গিল দানবটিকে মাছের টোপ দিয়ে গাছের সাথে আটকে রাখবে, আর সেই ফাঁকে কিম সাং দেওক এবং ইয়ংগুন কবরের ভেতর লুকিয়ে থাকা সেই আসল লোহার পেরেকটি খুঁজে বের করে ধ্বংস করবে। রাত হওয়ার সাথে সাথেই কবর থেকে জেগে ওঠে সেই অতিকায় সামুরাই ডেমন। সে লোভীর মতো মাছ খেতে খেতে হাওরিমের দিকে এগিয়ে আসতে থাকে। কিম সাং দেওক এবং ইয়ংগুন তখন জান প্রাণ দিয়ে কবরের মাটি খুঁড়তে শুরু করে,
কিন্তু পুরো কবর ওলটপালট করেও তারা কোনো লোহার রড বা পেরেক খুঁজে পায় না। এদিকে দানবটি যখন হাওরিমকে মারতেই যাবে, ঠিক তখনই তার সামনে ঢাল হয়ে দাঁড়ায় হাওরিমের দাদির শক্তিশালী আত্মা। সামুরাইয়ের কাজ ছিল মানুষের হাত থেকে নিজেকে রক্ষা করা, আত্মার সাথে লড়াই করা নয়। তাই সে বেগতিক দেখে আবারও আগুনের গোলায় পরিণত হয়ে সোজা নিজের কবরে ফিরে আসে, যেখানে তখনও মাটি খুঁড়ছিল কিম সাং দেওক। কবরের ভেতর কিম সাং দেওককে দেখেই গর্জে ওঠে সামুরাই। সে কিমের পেটে হাত ঢুকিয়ে তাকে মারাত্মকভাবে জখম করে এবং হাওরিম এবং ইয়ংগুনের গলা টিপে শূন্যে তুলে নেয়। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে কিম সাং দেওকের চোখের সামনে এই সামুরাইয়ের 500 বছরের আগের এক ভয়ানক ফ্ল্যাশব্যাক ভেসে ওঠে। বাস্তবে এই সামুরাই যোদ্ধা জীবদ্দশায় একাই 10,000 মানুষকে হত্যা করেছিল। পরবর্তীতে যুদ্ধে তার মাথা কেটে ফেলা হলেও তার শরীর ছিল অক্ষত, আর সেই সুযোগটাই নিয়েছিল জাপানি ওঝা গিসুনে। সে এই সামুরাইয়ের কাটা মাথার উপর দিয়ে পুরো শরীরের ভেতর আস্ত একটা মন্ত্রপুত লোহার রড ঢুকিয়ে চামড়া দিয়ে সেলাই করে দিয়েছিল। অর্থাৎ তারা এতক্ষণ মাটির নিচে যে লোহার পেরেকটি খুঁজছিল সেটি আলাদা কোনো রড নয়। এই সামুরাই ডেমনের নিজের শরীরটাই ছিল সেই আসল লোহার পেরেক। কিম সাং দেওক ছিলেন ফেংসুই বা বাস্তুশাস্ত্রবিদ্যায় চরম পারদর্শী। মৃত্যুর মুখে দাঁড়িয়েও তার মাথায় বিদ্যুতের মতো এক আইডিয়া খেলে যায়। সে বুঝতে পারে এই সামুরাইয়ের শরীরের ভেতরেই ধাতু আছে এবং সে নিজে আগুনের রূপ নিতে পারে। ফেংসুই শাস্ত্র মতে ধাতুকে ধ্বংস করতে পারে কাঠ, আর আগুনকে ঠান্ডা করতে পারে পানি। কিম সাং দেওক নিজের শেষ শক্তিটুকু দিয়ে পাশে থাকা একটা কাঠের তৈরি কুঠার তুলে নেয়, যাতে মাখানো ছিল জ্যান্ত ঘোড়ার রক্ত এবং তার নিজের শরীরের তাজা রক্ত, যা তরল বা পানির প্রতীক। ফেংসুইয়ের এই মহাজাগতিক সূত্র মিলিয়ে কিম সাং দেওক যখন সেই মন্ত্রপুত কাঠ সামুরাইয়ের শরীরে একের পর এক আঘাত করতে থাকে, তখনই ধাতু আর আগুনের তৈরি সেই শতবর্ষী জাপানি দানব মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে মাটিতে মিশে যায়। কোরিয়ার বুক থেকে চিরতরে মুছে যায় 1 শতাব্দীর প্রাচীন অভিশাপ। দানবটি ধ্বংস হতেই হাসপাতালে থাকা বঙ্গিল অলৌকিকভাবে সুস্থ হয়ে ওঠে। কিম সাং দেওককে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়। কিছুদিন পর সবাই আবারও যার যার স্বাভাবিক জীবনে ফিরে আসে। যদিও দীর্ঘদিনের এই ট্রমার কারণে হাওরিম এখনও মাঝে মাঝে চোখের সামনে সেই দানবটির ছায়া দেখতে পায়, আর কিম সাং দেওক চিরতরে এই ভূত তাড়ানোর পেশা ছেড়ে অবসরে যান। মুভির একদম শেষ দৃশ্যে দেখা যায় কিম সাং দেওক তার মেয়ের বিয়ে দিচ্ছেন অনেক ধুমধাম করে, আর সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে বঙ্গিল, হাওরিম এবং ইয়ংগুন সবাই হাজির হয়েছে এক পরম আত্মীয়ের মতো। আর এভাবেই একটা সুন্দর হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে শেষ হয় দক্ষিণ কোরিয়ার এই অনবদ্য হরর মাস্টারপিস এক্সিউমা। এই মুভিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। সাথে জানিয়ে দিন আপনারা কী ধরনের মুভি এই চ্যানেলটিতে দেখতে চান।